আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার MK হোসেন জানাই আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। ঈদ মোবারক। আমরা ইউকেতে যারা আছি তারা গতকাল আমরা ঈদ পালন করেছি এবং বাংলাদেশে যারা আছেন তারা আজকে ঈদ পালন করছেন। তো আমরা এনটিভির স্টুডিও থেকে বাংলাদেশে যারা ঈদ করছেন তাদেরকে ঈদ মোবারক এবং আমরা গতকাল যারা ঈদ করেছি তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। সেই দর্শক, আমরা বরাবরের মতো প্রত্যেক বছরেই ঈদ স্পেশাল এপিসোড নিয়ে আসি। সেই ঈদ স্পেশাল এপিসোড আজকে আমরা এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাবেন যে আমাদের এই স্টুডিওতে এখন আমার সঙ্গে দুইজন অনেক গুণী ব্যক্তি আছেন এবং ওনাদের গুণ যদি আমি বলতে যাই তাহলে মনে হয় যে আমাদের অনুষ্ঠান পুরোটাই শেষ হয়ে যাবে। তো আমি ওনাদের গুণ অল্প অল্প করে বলবো। তার আগে আমি পরিচয় করে দিই। আমার বাম দিকে আছেন আমাদের অত্যন্ত রেসপেক্টেড এবং অনেক গুণের মানুষ এবং অত্যন্ত মেধাবী, ঢাকা ইউনিভার্সিটির অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং উনি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে এসেছেন এবং উনি এখন একটা প্র্যাকটিসের উনি প্রিন্সিপাল হিসেবে কাজ করছেন এবং ব্যারিস্টার, সলিসিটার এবং অ্যাডভোকেট। কিন্তু ওনার নাম দুইটা নাম আছে। প্রথম যে নামটা আমি বলবো সেটা হচ্ছে অমিতাভ বচ্চন। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো আপনার? ঈদ তো আসলে আমার গত 3 দিন ধরে লিগাল এড অডিট চলছিল, তো 3 দিন 3 রাত আমি আসলে অফিসে আটকা ছিলাম। কালকে কোনোভাবে এক ফাঁকে বেরিয়ে খালি নামাজটা পড়েছি, গোসল করার নামাজ ছাড়া। আমার ঈদের খাবার হয়েছে রাত 12টায়, এই পর্যন্ত কাজ। কাজই তো ইবাদত, তাই না? তো আমি যে বললাম যে অনেক গুণের অধিকারী এবং উনি যে ভেরি রিনাউন্ড এবং একটা প্র্যাকটিসের ইনচার্জ, তো সেটাই বোঝা গেলো যে ঈদের দিনও কিন্তু আমাদেরকে কাজ করতে হয়। তো ধন্যবাদ আবু রেজা তুহিন ভাই। ওনার অরিজিনাল নামটা বললাম, ব্যারিস্টার, সলিসিটর এবং অ্যাডভোকেট, আর ওনাকে আমরা অমিতাভ বচ্চন বলেও আমরা ডেকে থাকি। এবার ডান দিকে আমাদের আছেন আরেকজন অনেক গুণের মানুষ এবং সবসময় হাস্যোজ্জ্বল এবং সবাইকে রেসপেক্ট করেন এবং অনেক অ্যাওয়ার্ড প্রাপ্ত। ওনাকে আমরা বেস্ট হিউম্যান রাইটস কখনো বলি এবং ওনার আরেকটি নাম আছে, সেটা হচ্ছে শাহরুখ খান। অনলি অ্যান্ড ওয়ান শাহরুখ খান। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। আচ্ছা, এই যে কেমন ভালোবাসা, এই যে যেরকমের সানগ্লাসটা ভালোবাসা সবাইকে দেখাচ্ছে, এটির গুড়ো রহস্যটা কি? সত্য কথা বলে দিচ্ছি, আজকে যেদিকে তাকাচ্ছি খালি ভালোবাসা দেখছি। তার থেকে বড় কথা, দেখার থেকে কানেও যে ভালোবাসা শোনা যায়। আপনি যে সুন্দর করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাইকে পরিচয় করে দিলেন, আমি অতি তুচ্ছ নগণ্য একজন ব্যক্তিত্ব, আপনি আমাকে পরিচয় করে দিলেন। এটি শুনে আমার কানের ভিতরে ভালোবাসা অনুভব করছে। আর আপনি সেই দিকপাল আমাদের আইনি জগতের। যে দেশে গুণী ব্যক্তিকে সম্মান করা হয় না, সে দেশে গুণী ব্যক্তি জন্মগ্রহণ করে না। আপনি গুণকে আপনি সম্মান করেন, আপনি সেই গুণী ব্যক্তি। আমি আমার পক্ষ থেকে, বড় ভাইয়ের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ঈদ মোবারক। আর ভালোবাসার পেছনে যে কারণটা, আমি কিন্তু ভুল করে আজকে সকালবেলা আমাকে MK হোসেন ভাই, আপনি আমাকে বলেছিলেন মুহিত খান আজকে আমাকে অ্যাটেন্ড করতে হবে এই শোতে। তো আমি আমার গিন্নির সাথে অন্য জায়গাতে আমাদের দাওয়াত ছিল, দাওয়াত ক্যান্সেল করে চলে এসেছি। আমার যে সানগ্লাসগুলো, সবগুলো সানগ্লাস আমার অফিসে রয়ে গেছে। আর এই সানগ্লাসটা আমার পকেটে ছিল, আমার মেয়ের সানগ্লাস, মারিয়া খান। সেই সানগ্লাসটা পরে এসেছি আমি। ভালোবাসা দেখছি চারিদিকে। ভাই আমি তোমাকে ভালোবাসি, ভাই আমি আপনাকে ভালোবাসি। এনটিভি দর্শক, আমি আপনাদেরকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। ধন্যবাদ। আবার ঈদ মোবারক ভাইয়া। এই হলো ভাইয়া ব্যাকগ্রাউন্ড। অনেক ধন্যবাদ। মাঝখানে আমি আসছি দুইজন গুণী ব্যক্তিত্বের পাশাপাশি। তবে একটু পরিচয় করছি, পরিচয় করে দিচ্ছি। MK হোসেন ভাই একই গুণে, একই রূপে ওনার অনেক গুণ এবং একই অঙ্গে ওনার অনেক গুণ। মাশাআল্লাহ, ওনার কি পরিচয় করে দেবো? খালি উনি যে অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন আইনজীবী তা কিন্তু নয়, মন থেকে পবিত্র একজন আইনজীবী। মাশাআল্লাহ, মানুষকে তিনি ভালোবাসেন, মানুষকে মঙ্গল করার চেষ্টা করেন। কত মানুষের জীবন যে তিনি পরিবর্তন করে দিয়েছেন তার কর্মকাণ্ডের মাধ্যমে, সেই কারণে আল্লাহ পাক তাকে এই রহমত দান করেছেন। আমি যদি ভুল না বলে থাকি, ভাই আপনি কি কিছু বলবেন? যে সত্যিকার অর্থে আমাদের আমাদের MK হোসেন একটা কিংবদন্তি হয়ে গেছে আমাদের বাংলাদেশি আইনজীবী কমিউনিটিতে, এবং তার কাছ থেকে বেনিফিটেড হয়নি এমন লোক নাই। আমি নিজেও মনে করি অনেক সময় তার কাছ থেকে তার সাপোর্ট পেয়েছি, তার অ্যাসিস্ট্যান্ট পেয়েছি, তার হেল্প পেয়েছি। এটা আমার স্বীকার করতে, এই অনলাইনে স্বীকার করতে আমার বিন্দু মাত্র দ্বিধা নাই। আর আমি তার কাছ থেকে পেয়েছি নির্ভেজাল ভালোবাসা। সুতরাং এই ভালোবাসার মানুষটাকে আপনারা দোয়া করবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাহলে আমরা আরেকটা কি নাম আমাকে বলা? আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম।
আমাদের মানে কি বলবো যে ফিল্ম ইন্ডাস্ট্রি একজন জনপ্রিয় একজন নায়ক, এবং যে নায়কের কথা না বললে নয়, ঋত্বিক রোশন। তাকিয়ে দেখুন ওনার যে যখন উনি ইয়াং ছিলেন, সেই ইয়াং এজের কিছু ছবি আমরা দেখলে মনে হয় ঋত্বিক রোশন ফেইল। ঋত্বিক রোশন যদি ওনাকে দেখতেন ইয়াং এজে, উনি আত্মহত্যা করতেন। আমি কি ভুল বলেছি? উনি তার আমি এইমাত্র বলছিলাম, আমি তার মাথায় এক ছাড়া যে ঝাঁকড়া চুল ছিল, সে কথা আমার সবসময় মনে পড়ে। মাথায় একটু নাড়ালেই চুলগুলো নড়ে উঠতো। আর ভাই আরেকটা কথা, হাতি মোল্ডে কিন্তু লাখ টাকা দাম, যদিও সেই মাথায় সেই চুলগুলো ওর এখনো নেই, বাট বোঝা যায় উনি ঋত্বিক রোশন। অবশ্যই, কারণ ভারতের এক অত্যন্ত জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত, তার বয়স এখন 70-এর উপরে, তার কিন্তু মাথায় কোনোদিনই চুল ছিল না। দেখুন তবুও কিন্তু উনি সবসময় জনপ্রিয় অভিনেতা ছিলেন। আমিন। এবং ওর হাসি, সেই হাসি কিন্তু দিগ্জয় করার হাসি। আলহামদুলিল্লাহ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমি বলেছি আমার দুই পাশে অনেক অনেক গুণের অধিকারী দুজন আমাদের কমিউনিটির ফেমাস দুজন ব্যারিস্টার সলিসিটর অ্যাডভোকেট আছেন। তো আমরা আমাদের আসল রূপে চলে যাই। এখন আমরা সানগ্লাসটা মনে হয় খুলতে পারি। ধন্যবাদ। এখন আমরা আমাদের মেন পর্বে চলে যাব। তো আমরা জানি যে আপনারা ঈদ পালন করেছেন সুন্দরভাবে, 30 দিন সিয়াম সাধনা করেছেন এবং রোজা থেকেছেন। এবং আমরা একটা ব্যাপারে রেজা ভাইয়ের কাছ থেকে বলবো যে, রেজা ভাই, আমরা জানি যে এই মুহূর্তে সারা পৃথিবীতে একটা যুদ্ধের দামামা এবং কিছু ইনজাস্টিস এবং চাপিয়ে দেয়া, এবং আমরা আমেরিকার যে আগ্রাসন এবং তারা যে এগুলো বছরের পর বছর তারা করে আসছে, যে ইরানের উপরে আক্রমণ করা, তারপরে গাজার উপরে যে ইসরায়েলে যে আক্রমণ চলছে, তো এই ব্যাপারে কিন্তু আমরা মুসলমান হিসাবে কিংবা যারা হিউম্যান বিং আছে তারা সবাই কিন্তু এটা প্রতিবাদ করছে। এবং আমরা সেখানকার গাজার যে জনগণ, তাদের সাফারিং, এবং হাজার হাজার শিশু বিশেষ করে, এবং 11 নিচে শিশু, এটা এথনিক ক্লিনসিং হিসাবে সব জায়গায় মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছে। কিন্তু তার ভিতরে দেখা যাচ্ছে যে আমেরিকা এটাকে সাপোর্ট দিচ্ছে, এবং ইরান যেহেতু গাজাকে সাপোর্ট দিচ্ছে, সেই কারণে ইরানকে ধ্বংসের জন্য এরা লেগে আছে। তো এই ব্যাপারে যদি আমরা আপনার কিছু মতামত শুনতে পারলে দর্শকদের শেয়ার করলে ভালো হবে। ধন্যবাদ। আসলে জিনিসটা তো অবশ্যই একটা খুব জঘন্যভাবে আক্রমণ চালিত হয়েছে ইরানের উপরে, এবং এটা আমরা যেটা দেখলাম, এটা আমেরিকা যতটা না রাজি ছিল তার চেয়ে বেশি তারা কম্পেলড হয়েছে। তাদেরকে অনেক বেশি করে তাদেরকে মোটামুটি বুঝায় শোনায় কনভিন্স করায় কিন্তু নিয়ে গিয়েছে ইসরায়েলি লবি খুব স্ট্রং, এবং তারা গেছে। একটা কথা কিন্তু অনেক জনগণ জানে না, যে আমেরিকা সবসময় ইসরায়েলকে অন্ধভাবে সাপোর্ট করে। এটার পিছনের কারণটা কিন্তু ধর্মীয় কারণ। অনেকেই কিন্তু এটা জানে না। যারা জানে না তারা মনে রাখবেন যে ব্রিটিশ সমাজের চাইতে আমেরিকান সমাজ অনেক বেশি ধর্মভীরু। আমরা কিন্তু কোনোদিন কোনো ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে যখন তারা বক্তৃতা দেয়, তার মধ্যে গড এই সমস্ত শব্দ তারা ব্যবহার করে না। তারা অনেক সেকুলার। এবং আপনারা যদি আমরা কোনো জনমত জরিপে যাই, তো দেখব ব্রিটেনের অধিকাংশ মানুষ কিন্তু হচ্ছে আইদার অ্যাগনোস্টিক অথবা এথিস্ট, তার ধর্ম মানে না। আমেরিকাতে কিন্তু জনগোষ্ঠী ধর্মভীরু অধিকাংশ, এবং সেই কারণে আমরা দেখব আমেরিকার রাষ্ট্রপতি বা বড় বড় নেতারা বক্তৃতা সবসময় শেষ করে কি বলে, যে গড সেভ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারা সবসময় গডকে আনে। এখানে মনে রাখতে হবে যে যারা ধর্মীয়, যারা খ্রিস্টান, তারা জিসাস ক্রাইস্টের কামব্যাক, তারা আবার ফিরে আসবে, এটা তারা বিশ্বাস করে। এবং তারা মনে করে তাদের বিবলিক্যাল যে প্রফেসি আছে, যে জিসাস ক্রাইস্ট ফিরে আসলে তিনি কিং ডেভিডের সিংহাসনে বসে তিনি শাসন করবেন। তো কিং ডেভিডের সিংহাসনটা দেওয়ার জন্যে দেয়ার হ্যাজ টু বি স্টেট অফ ইসরায়েল। তো স্টেট অফ ইসরায়েল যদি না থাকে, তাহলে জিসাস আসতে পারবে না। তো জিসাসের আশাটাকে ত্বরান্বিত করার জন্যে ইসরায়েল এবং বৃহত্তর ইসরায়েল, যেটাকে তারা মনে করছে যে বিবলিক্যাল যে প্রফেসি, যে বাইবেলে বলেছে যে এই অঞ্চলগুলি ইসরায়েলকে দেওয়া হলো, সেই অঞ্চলে একটি ইসরায়েল রাষ্ট্র হওয়া উচিত। এটার কারণে, ধর্মীয় কারণে আমেরিকা সবচেয়ে ন্যাক্কারজনকভাবে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে, যাতে তারা জিসাস ক্রাইস্টের আশাটাকে ত্বরান্বিত করে। এবং অবশ্যই এটার পিছনে রাজনৈতিক কারণ আছে, ধর্মীয় কারণটা হচ্ছে এটাই। এটার পিছনে অবশ্যই যুদ্ধ। থামাতে হচ্ছে, একটা কল আসছে, পরে আমরা আবার এটা নিয়ে আলোচনা করবো। মোহিত খানের কাছে একই কোশ্চেন আমি নিয়ে চলে যাব। তো একটা কল আছে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কোশ্চেনটা করুন। উনি অ্যাসাইনমেন্ট থেকে ট্রাভেল ডকুমেন্ট আছে, উনি একটা ফ্রান্স যেতে স্যার, ভিসা লাগবে না? আপনি আপনার হোম অফিস ট্রাভেল ডকুমেন্ট আছে, আপনি কোথায় যেতে চান?
ফ্রান্স বা দুবাইত ভিসা লাগবে না আমেরিকা যাবে আপনি দেশে ইউকের বাইরে যেতে চান, আপনার ভিসা লাগবে কিনা? ফ্রান্স বা ও ফ্রান্সে আপনি যেতে চান, ভিসা লাগবে কিনা? আমি ব্যারিস্টার মুহিত খানের কাছে চলে যাই, সংক্ষিপ্তভাবে আনসারটা দিলে পরে খুশি হব। জি ধন্যবাদ ভাইয়া। তবে উনি যদি যেতে চান ওনাকে কিন্তু অবশ্যই ই ভিসার যে বিষয়টি এটি কিন্তু কানেক্ট করতে হবে। তো এখন সমস্ত কিছু ইলেকট্রনিক আপনার প্ল্যাটফর্ম চলে এসছে। আপনার যদিও ট্রাভেল ডকুমেন্ট আছে, দয়া করে আপনি এই ট্রাভেল ডকুমেন্টের সাথে আপনার ই ভিসাটা কানেক্ট করে ফেলবেন, তাহলে আপনার যাওয়া আসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। ধন্যবাদ। তো ভার কাছে আবার আসবো এই কোশ্চেনটা নিয়ে। এখন একই কোশ্চেন যে এই ইরানের উপর আক্রমণ, গাজায় যে সাফারিং চলছে, হাজার হাজার শিশুদেরকে নিধন চলছে, এবং এটা এস্টাবলিশ হয়ে গেছে যে নিহত যে এটা সে ওয়ার ক্রিমিনাল হিসাবে কিন্তু সবাই কিন্তু বলছে, কিন্তু আমেরিকার কারণে সেটা আসলে কোনো কিছু হচ্ছে না। কিন্তু আমরা জানি যে এটা জাস্টিস একদিন হবেই হবে। তো এই ব্যাপারে যদি ব্যারিস্টার মুহিত খান সংক্ষিপ্তভাবে যদি তার মতামত শেয়ার করেন আমাদের দর্শক। ধন্যবাদ ভাইয়া। আপনি এই মাত্র বললেন যে একটি কথা, জাস্টিস হবেই হবে, এটি কথা বলেছেন ভাইয়া। আমরা যুগে যুগে দেখেছি বড় বড় যত সাম্রাজ্য একসময় সৃষ্টির সর্বস্তরে পৌঁছে এদের পতন হয়। তখনই পতন হয় যখন এরা মনে করে আমি তো সর্বশ্রেষ্ঠ। আপনি সাম্প্রতিক সময়ে যদি ডোনাল্ড ট্রাম্পের যে বিভিন্ন বক্তব্য আপনি যদি লক্ষ্য করে দেখেন, আমরাই শ্রেষ্ঠ, ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ আর্মি আমাদের রয়েছে, মানে প্রত্যেকটি জায়গাতে উনি যেভাবে আত্মম্ভরিতা করার যে চেষ্টা করছেন, তার যে চূড়ান্ত পরিণতি কী হতে পারে আমরা কিন্তু তা দেখছি। আমরা ইরানের উপর যে যুদ্ধটি হয়েছিল, আমার ক্ষুদ্র বিবেচনা মনে হচ্ছে এটি একটি অন্যায্য যুদ্ধ, অন্যায় একটি আচরণ করা হয়েছে ইরানের প্রতি। আমরা যারা আইনের ছাত্র আমরা জানি যে নেশনস রাইট ফর সেলফ ডিফেন্স, ইরান কিন্তু সেলফ ডিফেন্সের কনটেক্সটে সে মানে যে রেসপন্স করেছিল। টিট ফর ট্যাট বলে একটি কথা আছে ভাইয়া। ইরানকে মারতে গিয়ে মনে করেছিল যে রেজিম চেঞ্জ হয়ে যাবে, এদের 40 জন প্রথম সারির নেতাকে মেরে ফেলেই হয়তো বা এই দেশটি ধ্বংস হয়ে যাবে, তা কিন্তু নয়। ইরান কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, এবং আমরা দেখেছি হরমুজ প্রণালী থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যে সমুদ্র সীমায় আমেরিকার যুদ্ধ জাহাজে মিসাইল মেরে নষ্ট করে দেয়া, ধ্বংস করে দেয়া, আগুন লাগিয়ে দেয়, এটা কিন্তু অবিশ্বাস্য। ইরান কিন্তু সেই কাজগুলি করছে, এবং আমার মনে হয় যে যদি মানে আমেরিকায় এই যুদ্ধকে ঠিকমতো ব্যবহার না করতে পারে, আমার মনে হয় ইরানের কাছে আমেরিকা পরাজিত হবে, এবং ইরান একটি মহাশক্তি হিসেবে মানে বের হয়ে আসবে এই যুদ্ধের ভেতর থেকে। এবং আমার আরেকটি মনে হয় বিষয় যে ইরান হয়তো বা পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। সিলেটি ভাষার কথা হচ্ছে মোরা শক্ত করা। যদি মোরা শক্ত না হয়ে থাকে ইরানের, সে কীভাবে এভাবে মানে রেসপন্স করে, এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় আমার মনে হচ্ছে যে ভাই ভাইয়ের যুদ্ধ, হদল রাজা বলল ডেকে বুদ্ধ রাজা আজকে থেকে। আমরা 200 বছর আগে দেখেছি যে বাংলাদেশে যে স্বাধীনতা অস্তমিত হয়েছিল একমাত্র মানে আত্মীয়ের সাথে আত্মীয়ের গাদ্দারি হওয়ার কারণে, মির্জাফর গাদ্দারি করার কারণে। আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে যে বিভিন্ন মানে দেশগুলো রয়েছে, মানে কুয়েত, কাতার, সৌদি আরব, এদের ভিতরের ভূখণ্ডে আমেরিকান বেস ছিল, যে বেসগুলো থেকে ইরানে অ্যাটাক করা হতো, গাজাতে অ্যাটাক করা হতো। প্রথমে কিন্তু এরা টার্গেট করছিল এই বেসগুলোতে, যাতে ইন্ডিপেন্ডেন্ট দেশগুলো কিন্তু অ্যাটাক করা হয়নি। বাট এখন মুসলিম ভাতৃপ্রতিম ভাইগুলি এরা মনে করছে ইরান তাদেরকে অ্যাটাক করেছে। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, মুসলমান কমিটিকে ঐক্যবদ্ধ হতে হবে। একসাথে ঐক্যবদ্ধ হয়ে যদি একটি হুঙ্কার দিয়ে ওঠে, ইসরায়েল আমেরিকা পানির সাথে মিশে যাবে, এবং এই ধরনের অনেক আচরণ করতে পারবে না। এখানে আপনি তাহলে বলতে চাচ্ছেন যে আমাদের প্রতিবাদ করা উচিত? অবশ্যই, এটা অন্যায় আচরণ ভাইয়া। অবশ্যই আমাদের প্রেয়ারে, হ্যাঁ জি, একটা প্রেয়ার, আমাদের যে প্রেয়ার করে থাকি সেখানেও যারা সাফারিং করছে, বিশেষ করে গাজা, অন্যের প্রতিবাদ হওয়া উচিত। তারপরে ইরানে এইভাবে বোমিং করে মেরে ফেলা হচ্ছে। তো শুধু দর্শক, আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে এসে আবারও দেখা হবে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। এবং আমার সঙ্গে সিনিয়র প্রডিউসার আছেন, এবং আমাদেরকে সমস্ত কারিগরি সহযোগিতা সহ এই সম্প্রচারে যিনি সহযোগিতা করছেন আমাদের সিনিয়র প্রডিউসার মশিউর রহমান, এবং আমার দুজন গেস্ট আছেন। ওনারা অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তিত্ব, এবং আমাদের কমিউনিটিতে ওনাদেরকে সবাই চেনেন, এবং ওনাদের নলেজ এবং ওনাদের ক্লায়েন্টের প্রতি কেয়ারিং এবং ওনাদের যে প্র্যাকটিস সেগুলো চালানোর ব্যাপারে একটা খুবই ভালো সুনাম আছে। সেই কারণেই ওনারা আমাদের কমিউনিটিতে এক নামে ওনাদেরকে চেনে। তো এখন আমি চলে যাব যে আমরা ঈদ করলাম গতকাল, বাংলাদেশে ঈদ হচ্ছে আজকে। তো ঈদ আমরা জানি যে একসময় ঈদ এখানে আসার পরে আমরা যখন 24, 25, 30 বছর আগে আসছিলাম, তখন ঈদের ব্যাপারটা আমাদের জন্য একটা স্বপ্ন ছিল যে ঈদ পালন করা কিংবা ঈদের কথা চিন্তা করা। এত ব্যস্ততা, স্ট্রাগল করা, ইমিগ্রেশন, পড়াশোনা সব মিলায় এটা খুবই প্রবলেমেটিক ছিল।
কিন্তু আস্তে আস্তে আমরা যখন সেটেল হলাম এবং সবাই যখন ব্রিটিশ হয়ে গেল, তখন কিন্তু আমরা এটার বাংলাদেশের মতোই কিন্তু আমরা এটা এনজয় করছি। তো বাংলাদেশের ঈদগুলো আমরা ছোটোবেলা পরবর্তীতে যেভাবে এনজয় করতাম, তো এখানে যে ঈদগুলো এনজয় করছি, প্লাস বাংলাদেশে যে সেই ছোটোবেলাকার সেই স্মৃতি সব মিলে যে আমাদের গেস্টদের কাছে জিজ্ঞেস করব যে আপনাদের কাছে এখন ঈদ কেমন লাগছে কিংবা বাংলাদেশের ঈদ কেমন ছিল। আমি চলে যাব আমাদের অত্যন্ত রেসপেক্টেড বড় ভাই আবু রেজা, ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাইয়ের কাছে, প্লিজ। ঈদটা আসলে যেটা তুমি বলেছিলে, অনেকেই বাংলাদেশের ঈদ অনেকে মিস করে। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে এদেশেও একটা ছোটোখাটো একটা বাংলাদেশ তৈরি হয়ে গেছে। অনেক কিছুই বাংলাদেশের মতো হয়, যেমন ধরো ফর এক্সাম্পল বাংলাদেশের ঈদ বা রমজান মানে যেমন জিনিসপত্রের দাম অত্যধিক রকমভাবে বেড়ে যায়, এখানেও সেটা একই কালচার শুরু হয়েছে। এবং খাবার থেকে শুরু করে একটা ইফতারি খেতে যাব, তাদের সামান্য কি ইফতারি দেবে 25 পাউন্ড 30 পাউন্ড করে নেওয়া হচ্ছে। এটা পুরোপুরি বাংলাদেশ যেমন রমজান এমন ঈদ সোয়াব কামানোর চাইতে পয়সা কামানোটা যেটা মূল উদ্দেশ্য, একই জিনিস এখন এখানে শুরু হয়েছে। কাপড়পত্র জিনিসপত্রের দাম, এমনকি আমি এই যে পাঞ্জাবিটা কিনলাম, এটা আমি দ্বিগুণ দাম দিয়ে আমাকে কিনতে হলো, কারণ কি ঈদ। তো সেই দিক দিয়ে আমি বলতে পারবো এখন এদেশের ঈদ বাংলাদেশের ঈদের মতোই হয়ে গেছে। ওই রকমই উৎসব হচ্ছে। এই উৎসবের জন্য মানুষ পয়সা খরচ করতে কার্পণ্য করছে না, এবং সেই হিসাবে কিছু লোকের তাদের পকেটটা ভারী হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, যেহেতু এখন এখানে জনগোষ্ঠী বেড়ে গেছে, মুসলিম জনগণ মনে রাখতে হবে 1960 সালে এদেশে মুসলিম জনসংখ্যা ছিল 45 লাখ। কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আপনার প্রশ্নটা করুন ভাইয়া। আমার একটা বন্ধুর ট্রাভেল ডকুমেন্ট আছে আর কি, অ্যাসাইনমেন্ট থেকে ট্রাভেল ডকুমেন্ট। ক্যান ইউ গো টু ফ্রান্স ও দুবাই? ভিসা লাগবে না, ভিসা নাই নিতে পারবে। ওকে, আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আপনি ইউরোপের কোনো দেশে যেতে পারবেন, আর কোনো দেশে যেতে ভিসা লাগবে। যেমন ধরুন স্পেনে ভিসা লাগবে, ফ্রান্সে যেতে ভিসা লাগে না। কিন্তু আপনার জন্য খুব সহজ হবে, আপনি খালি গুগলে একটা চেক করে দিয়ে বলবেন ট্রাভেল ডকুমেন্টে কোথায় কোথায় ভিসা লাগে না। একটা লিস্ট আছে, তা লিস্টে যেটা আমি জানি ফ্রান্সে যেতে ভিসা লাগবে না, কিন্তু জার্মানি, অস্ট্রিয়া, স্পেন এসব দেশে যেতে ভিসা লাগবে। হ্যাঁ, ট্রাভেল এবং কোনো দেশ যেমন সৌদি আরবে ট্রাভেল ডকুমেন্ট তারা অ্যাকসেপ্টই করবে না, পাসপোর্ট লাগবে। এবং আবুধাবি, দুবাইতেও তারা হয়তো ট্রাভেল ডকুমেন্ট অ্যাকসেপ্ট করবে না। আপনি খালি গুগলে একটা সার্চ দেবেন, দিয়ে লিখবেন হুইচ কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউকে ট্রাভেল ডকুমেন্ট, দিলে একটা লিস্ট অফ কান্ট্রিজ তারা আপনাকে দিয়ে দিবে। অথবা আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা ব্রেকের পরে পরের পর্বে আপনার এটার উপরে একটু আমরা আপডেট দিয়ে দেবো, ঠিক আছে ভাইয়া? কিন্তু আপনার ফ্রান্সে যেতে ট্রাভেল ডকুমেন্ট লাগবে না, এটা আমি শিওর। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ট্রাভেল ডকুমেন্ট ব্যাপারে আমরা জানি, যারা রিফিউজি স্ট্যাটাস গ্রান্টে রয়ে থাকে, তো তারা তাদের কান্ট্রি অফ অরিজিনের পাসপোর্ট তারা ইউজ করতে পারে না, যেহেতু তারা রিফিউজি স্ট্যাটাস পেয়েছে। তাদেরকে হোম অফিস ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়। হোম অফিস ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তারা যদি অ্যাব্রোড যেতে চায়, তার কিছু দেশে তাদের ভিসা নেওয়ার প্রয়োজন নাই, যেটা ব্যারিস্টার মোহিত খান বলেছিলেন যে আপনার যে ইয়েটা আছে, কি বলে, অ্যাকাউন্টসটা আছে, ই ভিসা আছে, সেটা আপনাদের আপডেট থাকলে হবে। আর অন্যান্য জায়গায় ভাই বলেছেন যে ফ্রান্স, স্পেন কিংবা অন্যান্য দেশে, স্পেনে গেলে সেখানে ভিসা লাগবে। কিন্তু আবার দেখা যাচ্ছে সৌদি আরবে যদি আপনি উমরা কিংবা হজ করতে যান, সেক্ষেত্রে ওরা অ্যাকসেপ্ট করবে কিনা, পাসপোর্ট ছাড়া তারা এই ট্রাভেল ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে না। তো যে কারণে এখানে আসলে প্রশ্নের ভিতরে বিভিন্ন ধরনের আনসার আছে। তো আমরা চেষ্টা করেছি আপনাকে আপডেট দেওয়ার জন্য। তারপরে ব্রেকের পরে এসে আমরা হয়তো এটার ব্যাপারে আরেকটু আপনাকে ডিটেলস বলবো, আপনি অনুষ্ঠানটা দেখতে থাকেন। তো আমরা যেখানে ছিলাম, আবু রেজা তুহিন ভাই, যে বাংলাদেশের সেই ভাইবটা আপনি বলছেন যে এখন আমরা এখানে পাচ্ছি, তো সেই বাংলাদেশে যে ঈদটা করতেন আর এখন যে ঈদটা করলেন গতকাল কিংবা করে থাকেন, তো এইখানে পার্থক্য কিংবা কতটুকু আপনার ফিলিংসের ব্যাপারে ডিফারেন্সটা আপনি পাচ্ছেন? ঈদের জন্য আমার সবসময় সবচেয়ে বড় ফিলিংস হচ্ছে নামাজ। ঈদের নামাজটা পড়তে পারলে আমি মনে করলাম আমার ঈদটা পূর্ণ হয়ে গেল। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া বলে আমি মনে করি। অবশ্যই যাদের বয়স্ক অপেক্ষাকৃত যারা
তরুণ, তাদের জন্য আলাদা একটা মজা আছে, নতুন কাপড় পরা, এটা যারা। এবং আমরা দেখতে পারি যে গ্রিন স্ট্রিটে তারা চাঁদারাতে একটা প্রচণ্ড ফুর্তির আয়োজন করে, তখন তো ওখান থেকে হেঁটেও যাওয়ার অবস্থা থাকে না। তো এটা আসলে বললাম যে বাংলাদেশেরই, যেটা আমরা ঢাকার চাঁদনি চক বা দিল্লির চাঁদনি চক, ঢাকার কী বলে এটা গাউসিয়া মার্কেট, এই অঞ্চলে যে ভিড় হতো আগে আমাদের সময়, তখন তো ঢাকা এত বিস্তৃত ছিল না। তখনকার ঢাকা বলতে আমরা বুঝতাম নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট, আর কি বায়তুল মোকাররম, এই ছিল তখনকার বাজার। তো এইটাই থাকতো যখন জনসমুদ্রে পরিণত হতো। তো সেই হিসাবে আমরা এখন দেখছি যে গ্রিন স্ট্রিট এটার জায়গা নিয়ে নিয়েছে, দিল্লি চাঁদনি চকে যেটা হয় এটা এখন। তাহলে আপনি বলতে চাচ্ছেন সে বাংলাদেশের সে ভাইবটা এখন আমরা এখানে নতুন করে এটা এনজয় করছে এবং ফিল করছে, কারণ যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। যেটা আমি তোমাকে বলছিলাম যে 60 সালে এদেশে মুসলিম ছিল 60,000, এখন হচ্ছে 45 লাখ। বিরাট একটা তো ইনফ্লুয়েন্স। ভাই আমি আবারও আপনার কাছে আসব। তো আমি একই প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি যে আমি জানি যে ঐশ্বরিয়া আছে এবং শাহরুখ খান, তারা কি গতকাল সেই আমাদের গ্রিন স্ট্রিটের যে চাঁদনি রাতের যে ভাইব এবং সেই মেহেদি দেয়া এবং খাওয়া দাওয়া কিংবা সেই এনজয় করা, সেটার ব্যাপারে আসলে কেমন গেল, প্লাস বাংলাদেশের সেই ঈদ আর এখানকার ঈদের ভাইবটা কি আমরা কি মানে সমান সমান ফিল করছি কিনা? ব্যারিস্টার মোহিত খান। ধন্যবাদ। আমি প্রথমে চশমাটা খুলে ফেললাম, এই মাত্রার মধ্যে যে অনুভূতি আসলো, এই ভালোবাসার ভাইব নিয়ে আপনি। হ্যাঁ ভাইয়া, এই মাত্র আমার ঐশ্বরিয়া রায়ের কথা বলেন। ঐশ্বরিয়া রায়, তোমাকে এই লাইভ টিভি থেকে বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। ঐশ্বরিয়াকে একটু আমাদের দর্শকরা বলা যায় না? এটা আমি কিভাবে বলি, এটা আপনি বলেন ভাই। ঐশ্বরিয়া হচ্ছে আমাদের ব্যারিস্টার মোহিত খানের ওয়াইফ, অত্যন্ত একজন ভালো মানুষ। এবং আমাদের এই অনুষ্ঠানটা আমরা যখনই করি, এবং তার আল্লাহর রহমতে 2টা বাচ্চা দিয়েছে, একটা হচ্ছে মারিয়াম আর একজন সোফিয়া খান। তো এবং আমাদের ঐশ্বরিয়ার অরিজিনাল নাম কি? রুমিনা বেগম খান। তো উনি আমাদের এই অনুষ্ঠান যখনই আমরা করি উনি কিন্তু খাবার পাঠান, এবং আজকেও কিন্তু খাবার পাঠিয়েছেন। এবং উনি রান্নার ব্যাপারে খুবই প্যাশনেট, এবং ওনাকে ন্যাচারাল ট্যালেন্ট অন কুকিং বলা যায়। চমৎকার রান্না করেন, এবং বিশেষ করে চিকেন রোস্ট একবার আমি খেয়েছিলাম এবং বলেছিলাম যে এত মজার চিকেন রোস্ট বোধহয় আমি জীবনে খাই নাই। তো তাছাড়াও বিরিয়ানি, তারপরে অন্যান্য সিমাই সহ খুবই চমৎকার রান্না করে, এবং আজকেও কিন্তু আমাদের জন্য খাবার পাঠিয়েছে, এবং আমরা কিন্তু সেটা খাবো। এবং খুবই ভালো লাগতো যদি দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারি। এই জন্য আমরা রুমিনা খানকে অসংখ্য ধন্যবাদ জানাই। ব্যারিস্টার মোহিত খান, ফোন বোধহয় আসবে। হ্যাঁ, কলটা নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি মিসেস খান বলছি। ও, মিসেস রোমানা খানকে আমরা পেয়ে গেছি এইমাত্র। মিসেস রোমানা খানের ভূয়সী প্রশংসা করছিলাম, আমরা বলছিলাম যে ন্যাচারাল ট্যালেন্ট অন কুকিং। উনি চমৎকার কুকিং করেন, এবং উনি মানুষকে খাইয়ে অত্যন্ত আনন্দ পান। যারা কিন্তু ভালো রান্না করে তারা কিন্তু আবার খাওয়াতে পছন্দ করে, এবং সেটাই কিন্তু আমাদের মিসেস রুমিনা কিন্তু তাদের ভিতরে একজন। তো আপনাকে শুনি, সরি, হ্যাঁ বলুন, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, এবং আপনার কোনো যদি ইয়ে থাকে, ফিলিংস থাকে, আপনি বলতে পারেন। মিসেস রুমিনা খান, আপনাকে হারিয়ে ফেলেছি কিনা জানি না, ওরা আবার আসছে বোধহয়, দেখা যাক। হ্যালো, 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 হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, মিসেস রুমিনা খান, আমরা ঐশ্বরিয়া বলে যাকে ডাকি। তো বলুন, আপনার ফিলিংস কেমন, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, আপনার সম্পর্কে তো আমরা বললাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলে যান, আমরা শুনতে পাই, বলে যান। আমরা শুনতে পাচ্ছি। লাইনটা কেটে যাচ্ছে আমাদের মনে হচ্ছে। ঈদের অনুভূতি বলে ফেলি। হ্যাঁ জি ভাইয়া, আর ছোটবেলায় আমার এখনো মনে পড়ে যে ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে আতর লাগিয়ে, ওই আমার চোখ দিয়ে পানি চলে এসেছে যখন আমার ভাই কথা বলছিল, দুঃখিত হয়। তো ওই যেটা অনুভূতি, এটাতে অনুভূতি আছে, আমি যদি বলি এটাকে মিস করে তা কিন্তু হবে না। বাট সেই মিসটাকে ছাড়িয়ে আমার জীবনের শ্রেষ্ঠ সময় পার করছি আমি। ঐশ্বরিয়া আমার জীবনে এসছে, মাশাআল্লাহ। ঈদের আগের দিন ওকে নিয়ে শপিং করি, 2 দিন গিয়ে শপিং করি। আমার পায়ে ব্যথা, ওকে নিয়ে কোনো একদিন ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলাম, আমি পায়ে ব্যথা পেয়েছি। আমি সেই পা দিয়ে খুঁড়িয়ে হেঁটে আমি গিয়েছিলাম শপিং করার জন্য, ওকে নিয়ে গিয়েছিলাম, বাচ্চাগুলোকে সাথে নিয়ে গিয়েছিলাম। কোনো একদিন ভাই বলেছিলেন যে এখন ঈদের প্ল্যাটার্সগুলোর দাম বেড়ে গিয়েছে, 15 পাউন্ড, 20 পাউন্ড, 25 পাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, আমরা 15 পাউন্ড 20 পাউন্ড দিয়ে আমি 2জন মিলে প্রায় 50 পাউন্ড মতো হয়ে গেছে।
জানো অনুভূতি বলো খালি। শুনতে পান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পারছি। সরি লাইন একটু না কোনো অসুবিধা নাই, একটু টেকনিক্যাল জানো তো অনুভূতি কথা বলো খালি প্লিজ। আসসালামু আলাইকুম। জি। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মোবারক। তো ঋতিক রোশন, অমিতাভ বচ্চন এন্ড মাই শাহরুখ খান সবাইকে খুবই খুবই ভালো লাগছে দেখতে। আর যাই হোক যুদ্ধ লাগুক না হলে আই উইল বি ওয়েটিং টু ওয়াচ আওয়ার আইনো অধিকার ঈদ শো উইথ আওয়ার ফেভারিট মুভি স্টার। মাশাআল্লাহ, Oh, থ্যাংক thank ইউ জানো। you, thank you so তোমাকে much. ঈদের শুভেচ্ছা। হ্যাঁ বলুন। জি, তো আজকে আমাদের জন্য খাবার পাঠিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সবসময় আপনার খাবার আমরা খেয়ে থাকি এবং আপনি খাওয়াতে পছন্দ করেন, এই Thank you, জন্য জানো। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমার লাভ ল্যাঙ্গুয়েজ এটা আমাদের ভালোবাসার ভাষাটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জানো। ঈদ মোবারক। থ্যাংক ইউ। ঈদ সবাইকে অনেক মোবারক, ভালো লাগছে ভালো থাকবেন। and have a wonderful show. থ্যাংক ইউ জানো। ঈদ মুবারক। ঈদ আল্লাহ মোবারক। হাফেজ। হ্যাঁ, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি এক মিনিট শেষ করে ফেলছি আমি। জি। তো এই যে মানে আমার জীবনে এই যে আমার শরীরে এই কথা বলার সময় আমার চোখ দিয়ে পানি চলে এসে ভাই, এটাকে বলে ইম্প্যাথি, ভালোবাসা। আজকে সকালবেলা আপনি আমাকে ফোন দিয়েছিলেন মুহিত খান তোমাকে আসতে হবে, আমার গিনিকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল, প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। আপনার প্রতি ভালোবাসা। সে সাধারণত যখন এই শোতে আসে সে কিন্তু আগে থেকে প্ল্যানিং করে রান্নাবান্না করে। সে আমি তো রেডি হচ্ছিলাম, আমি তো দেখে অবাক, সে আপনার জন্য খাবার দাবার রেডি করে নিয়ে এসে ভাইয়া। তাহলে এই যে মজার আনন্দ ভাইয়া। আর আরেকটি বিষয়, ছোটোবেলায় আমি কিন্তু যখন ছোটো ছিলাম আমি সালামি পেতাম, এখন সে সালামি পাই না, উল্টো আমাকে সালামি দিতে হয়। আমি সালামি দেওয়া শুরু করি আমার ওয়াইফকে দিয়ে, ওয়াইফ বাচ্চা কাচ্চা, শেষ হয় এনটিভিতে এসে আমার এনটিভির ভাই বোনদেরকে সালামি দেওয়ার পর। তবে এই যে একটা আনন্দ ভাইয়া, স্যাক্রিফাইস এবং ভালোবাসার বন্ধন মিলে আমাদের সামনের দিকে বেঁচে থাকার যে আনন্দ, আমি সবসময় একটা কথা বলি যে 5টা মিনিট আপনি যদি ভালো একটা মানুষের সাথে মিশেন 5 বছরের আয়ু আপনার বেড়ে যাবে। আর আপনি 500 জন মানুষের সাথে মিশলেন, 5 মিনিট সময় নষ্ট করলেন, বাট হিপোক্রেট, আপনার 5 বছরের আয়ু কমে যাবে। আমাদেরকে সেই ভালোবাসার মন নিয়ে সামনে দিকে যেতে হবে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ব্যারিস্টার মুহিত খান, চমৎকার করে আর্টিকুলেট ওয়েতে বলার জন্য। দুজনই গুণী ব্যক্তি, মাঝখানে আমি ভাইয়া বলতে ভুলে গেছি, আমরা খেলে আমাদের কথা বলতে যাচ্ছি। সে কিংবদন্তি নায়ক আমার ওয়াইফ, যাকে এই মাত্র ঋতিক রোশন করে বললেন, আপনার ঈদটা কেমন কাটলো? আমার ঈদ চমৎকার কেটেছে। 30টা রোজা ছিলাম। 30টা রোজা থাকার পরে যখন সকালবেলা নামাজে যাই, নামাজ পড়ি, বাসায় এসে সেমাই খাওয়া কিংবা একটু রিচ ফুড রান্না হয় সেগুলো খাওয়া দাওয়া করা, সেটা খুবই ভালো কেটেছে। এবং আমি একটু ঘুমিয়েছি কারণ শরীরটা দুর্বল ছিল 30টা রোজা থাকার পরে। তো এখন কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো সমস্যা নেই। তো রিকভারি করেছে। তারপরে সন্ধ্যার পরে বের হয়েছিলাম, বেরোয় ফ্রেন্ড বন্ধুদের বাসায় যেয়ে ঘুরে এসেছি, খুব চমৎকার কেটেছে। তো বাংলাদেশের ঈদের ব্যাপারটা, ঈদ আসলে যেটা আমি সব থেকে একটু নস্টালজিয়াতে পড়ে যাই, বাবা মারা গেছেন 96-এ, মা মারা গেছেন 2013-এ। তো তারপরেও আমি প্রত্যেক বছরই ডিসেম্বরে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করি, বিশেষ করে কবরটা জিয়ারত করার জন্যে, আমার হোম টাউন যশোরে। তো এবং বাসার পাশেই আমাদের কবরস্থান। তো এই দিনে বাবা মার কথা খুব মনে পড়ে, বিশেষ করে সেই 6 ভাই বোন ছিলাম, পিঠাপিঠি সবাই ছিলাম, তখন মায়ের রান্না, সেমাই, তারপর বাবার সঙ্গে ঈদগাহতে যাওয়া, সেখানে যে নামাজ পড়া, তারপর আসা, এটা একটা আলাদা একটা স্বর্ণ গোল্ডেন একটা এরা ছিল। তো সেই দিন তো আর ফিরে আসে না। তো ওই স্মৃতি নিয়ে একটু খারাপ লাগে ঈদের সময় বিশেষ করে। তো এটা একটা সুইট একটা ড্রিম কিংবা সুইট একটা নস্টালজিয়া আমি বলবো। তো এটাই পার্ট অফ দ্য লাইফ, যে আমাদেরকে একদিন চলে যেতে হবে, হয়তো আমাদের ছেলে মেয়েরা এরকম হয়তো ভাববে, চিন্তা করবে, তাই না? তো এই ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। এখন 30টা আপনি ইমোশনাল হয়ে গিয়েছিলেন, আপনার চোখ দিয়ে চিকচিক করছিল আপনার বাবার প্রতি ভালোবাসা। আল্লাহ পাক আপনাকে অনেক রহমত দান করুন ভাইয়া। ধন্যবাদ, ধন্যবাদ মুহিত খান আমাকে প্রশ্ন করার জন্য। এখন আমি আনসেটেলমেন্টের ব্যাপারে যাব। যে আমরা জানি যে 13th of May 2025-এ যে ইমিগ্রেশন লয়ের চেঞ্জের ব্যাপারে হোয়াইট পেপার পাবলিশড হয়েছিল, এবং সেটা ধারাবাহিকতা আমরা দেখছি জুলাইতে স্কিল ওয়ার্কারের উপরে লেভেল পরিবর্তন হলো, তারপরে তাদের স্যালারি পরিবর্তন হলো, এবং অনেক লিস্ট নাই হয়ে গেল, দিয়ে একটা চেঞ্জ আসলো। এরপরে আমরা আবার নভেম্বরে একটা চেঞ্জ দেখলাম, এবং পরবর্তী এবং নভেম্বরে আরেকটা চেঞ্জের ব্যাপারে আমরা কনসালটেশন পেলাম। সেটা হচ্ছে যে আনসেটেলমেন্টের মাধ্যমে যে 5 ইয়ার্স পরে যে সেটেলমেন্টটা পাওয়া যেত, এটাকে 10 ইয়ার্স করা হচ্ছে বেজ লাইন।
এবং 10 ইয়ার্স করা মানেই যে এই না যে 10 ইয়ার্স হলেই সবাই সেটেলমেন্ট পেয়ে যাবে। কেউ হয়তো 3 বছরের সেটেলমেন্ট পেতে পারে, 5 বছরে পেতে পারে, 10 ইয়ার্স। আবার দেখা গেল যে 12 মান্থের নিচে যদি কেউ বেনিফিটে থাকে তাকে 15 ইয়ার যেতে হবে, কেউ যদি 12 মান্থের উপরে বেনিফিট পায় তাকে 20 ইয়ার যেতে হবে, কেউ যদি আনলফুলি প্রবেশ করে তাদেরকে হয়তো 30 ইয়ার্স অপেক্ষা করতে হবে সেটেলমেন্ট পাওয়ার জন্যে। এবং হোম অফিস থেকে যেটা বলা হচ্ছে যে 2021-এর পরে এই যে লেভেল 3-র যে স্কিল ওয়ার্কারের ভিতরে যে স্পেশাল যে রুটটা, সেটা হচ্ছে কেয়ারার, হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় যারা আসছে এবং তাদের ডিপেন্ডেন্ট এত বেশি এসে গেছে যে তারা হয়তো এই 27-28-এর ভিতরে তারা সেটেলমেন্ট পাবে। এবং তারা চিন্তা করছে যে পরিমাণ তারা সেটেলমেন্ট পাবে সেক্ষেত্রে তাদের যে হাউজিংয়ের, কারণ তারা ইন্টাইটেল হবে পাবলিক ফান্ডের জন্য, হাউজিং কিংবা পাবলিক ফান্ড তারা এটা কোঅপ করতে পারবে না। এবং এই যে বেনিফিট সিস্টেমের কারণে যে অনেক সময় মিসইউজ হচ্ছে এবং এটার কারণে দেখা যায় অনেকে ইকোনমিক্যালি ইনঅ্যাক্টিভ, বিশেষ করে ইয়াং জেনারেশন, এগুলো চিন্তাভাবনা করছে। তো এই চেঞ্জের ব্যাপারে আমার দুটো কোশ্চেন। এই চেঞ্জের ব্যাপারে আমরা মানে সংক্ষিপ্তভাবে আমরা অবজারভেশন শুনবো, তারপরে আপনার কাছে যাব। তো এই চেঞ্জের ব্যাপারে আপনি কি বলেন, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে এই চেঞ্জটা কনসালটেশন হয়েছে এপ্রিলে, এটা ফাইনাল হওয়ার কথা ছিল, এখন এটা অটোমে চলে গেছে, মানে সেপ্টেম্বরে চলে গেছে। এটা ফাইনালাইজ হবে যে এই কনসালটেশনের উপরে সবথেকে বোধহয় হায়েস্ট বোধহয় এটার রেসপন্স পাওয়া গেছে। তো এইটার উপরে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট নেওয়ার ব্যাপারে কিন্তু হোম অফিস এবং গভর্নমেন্ট অ্যাডামেন্ট। কিন্তু আমরা রিসেন্টলি 100 এমপি 100 এমপি তারা এটার অপোজ করছে এবং লেবার পার্টির ভিতরে ব্যাকবেঞ্চার আছে, তারা এটা কিন্তু রিভোল্ট করছে। এবং রিসেন্টলি আমরা যে পার্লামেন্টারি যে একটা লাইব্রেরি আছে সেখানেও এটার উপরে একটা অ্যাসেসমেন্ট দেওয়া হয়েছে যে কি কি প্রবলেম হবে, বিশেষ করে পভার্টি, তারপরে যারা 18 উপরে চলে যাবে, এ লেভেল কমপ্লিট করবে, তারা তো ফিনান্সিয়াল পাবে না, কি বলে লোন পাবে না, তারা তো হায়ার গ্র্যাজুয়েশনে যেতে পারবে না, বিভিন্ন রকমের কমপ্লিসিটি হবে। তো এটা মনে হয় যে এত তাড়াতাড়ি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেয়া, একটা ট্রানজিশন পিরিয়ড ছাড়া, এটা মনে হয় যে ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই দুটো প্রশ্নের উপরে সংক্ষিপ্তভাবে আমি জানতে চাবো আমাদের ব্যারিস্টার আবু রেজা তুহিন ভাইয়ের কাছে, প্লিজ। থ্যাংক ইউ কামরুল, তুমি তো আসলে মোটামুটি জিনিসটা বলিয়ে দিয়েছো, ব্যাখ্যা করে দিয়েছো। তা আমি বলবো যে এটার পিছনে, এই আইনটা করার পিছনে সরকারের আমি মনে করি দুটো ফিলসফি কাজ করেছে। একটা ফিলসফি হচ্ছে তারা ব্রিটেনকে লেস অ্যাট্রাকটিভ করতে চাচ্ছে সার্টেন পপুলেশনের জন্যে। তারা এখানে আসলেই, যেমন ধরো এটার সাথে কিন্তু আবার এই যে অ্যাসালামটাও জড়িত, যে অ্যাসালাম আগে 5 বছর, সেখানে তারা কমিয়ে 2.5 বছর করছে এবং তারা পিরিয়ডিক্যালি রিভিউ করবে। তো এটার পিছনে কারণ হচ্ছে লোকে মনে করবে যে যদি এত সহজে আমি সেটেলমেন্ট না পাই, তাহলে যে সমস্ত দেশগুলিতে সেটেলমেন্ট পাওয়া যায় সেই সমস্ত দেশে আমরা যাই না কেন। এটা একটা কারণ, লেস ইফেক্টিভ করা। আর সেকেন্ডলি হচ্ছে প্রসেসটাকে ডিলে করে দেওয়া, যেটা তুমি বললে যে প্রসেসটাকে যদি ডিলে করে দিতে পারে তাহলে কী হবে, মানুষ দ্রুত বেনিফিটে যেতে পারবে না, দ্রুত বিভিন্ন রকমের সাহায্য যেতে পারবে না, এবং যে বললাম যে বিভিন্ন লোন টোন তারা নিতে পারছে না স্টুডেন্টের ক্ষেত্রে, তাহলে কী করে প্রসেসটাকে ডিলে করিয়ে দিল। তো তারা হয়তো আলটিমেটলি হয়তো একদম সেটেলমেন্ট পাবে, কিন্তু সেখানে তারা 10 বছর 15 বছর ওয়েট করার জন্যে এই মুহূর্তে যে প্রেশারটা আছে তাদের যে পাবলিক ফান্ডের পরে প্রেশারটাকে তারা কমালো। এটা তাদের থিঙ্কিং। তারা সফল হবে কি হবে না এটা তো আমাকে বলতে পারি না, বাট এটা তাদের থিঙ্কিং। এবং এ ব্যাপারে তোমার সাথে আমি একমত যে গভর্নমেন্ট যে কতটা অ্যাডামেন্ট, শাবানা মাহমুদের প্রতিটা বক্তৃতায় কিন্তু উনি রেট্রোস্পেক্টিভলি মানে দর্শকের বেনিফিটের জন্য, অর্থাৎ আগে থেকে ব্যাক ডেটে তারা করবে। এবং রেট্রোস্পেক্টিভলি কীভাবে করে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই যে ন্যাচারাইজেশনের যে গুড কন্ডাক্ট। এখানে আমি অ্যাড করি, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলতে যেটা বোঝাচ্ছে যে যারা আইএলআর পায় নাই, যারা টেম্পোরারি লিভে আছে, সবাই এটার কার্যকরী হবে তাদের উপরে, অর্থাৎ মানে যারা আগে আসছে তাদের জন্য পুরোনো দিন থেকে। এবং সবচেয়ে বড় এই উদাহরণ হচ্ছে যে তারা যে ন্যাচারাইজেশনের যে গুড কন্ডাক্টের রুলটা দিল, এটা 11ই ফেব্রুয়ারি 2025 আসলো, আর বললো এটা 10ই ফেব্রুয়ারি থেকে কার্যকরী হবে, অর্থাৎ একদিন আগে থেকে কার্যকরী হবে। যারা এই দেশে ইলিগালি এন্ট্রি করেছে এরা কখনোই পাবে না।
ইভেন আপনার অ্যাসাইলাম সিস্টেমটাও কিন্তু 6th অফ মার্চে ওরা চেঞ্জেস টু ইমিগ্রেশন আর 2nd অফ মার্চে কিন্তু ইমপ্লিকেশন হয়ে গেল। এভাবেই তারা কিন্তু করছে, এভাবে গভর্নমেন্ট অ্যাডামেন্ট। এখন এটা কিভাবে করবেন, তুমি নিজেই বলেছো যে এই কনসালটেশনে 1.5 লাখের উপরে কিন্তু মতামত আসছে, হাইয়েস্ট কিন্তু রেসপন্স। আমি যারা এমপিদের ব্যাপারে আমি উইথ ডিউ রেসপেক্ট, আমার কাছে মনে হয়েছে যে এমপিরা অনেকেই পলিটিক্যাল পারপাস থেকে তারা তাদের মতামত দিচ্ছে। কতটা এটাতে দেশের ক্ষতি হবে কি ভালো হবে, বা কি কি গভর্নমেন্টের যে সমস্ত কনসার্নগুলি আছে সেই কনসার্নগুলিকে তারা অ্যাড্রেস করছে কিনা, এটাও কিন্তু মনে রাখতে হবে যে অ্যাসাইলাম একটা ভয়াবহ সমস্যা। আমরা দেখেছি প্রায় 1.5 লক্ষ লোক 22 না 23 দাঁড়াইছে অ্যাসাইলাম ক্লেম করলো, বাধ্য হয়ে গভর্নমেন্টকে 62,000 লোককে অ্যাসাইলাম দিতে হয়েছে। ডেঞ্জারাস ওয়েতে তারা আসছে, ফ্রান্স থেকে চলে আসছে। এটা গত বছর আগের বছর বোধহয়। তাহলে রেট্রোসিভ এটার ব্যাপারে আপনি কি মনে করছেন, এটা কি সঠিক এটা হবে? এটা 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 সঠিক Viable হবে? না, এটা আমি জানি না গভর্নমেন্টের কি থিঙ্কিং আছে, কারণ এটা নিয়ে কিন্তু কোনো যদি করতে করে সেটার কনসিকুয়েন্সটা কি মনে করেন? কোনো এটা নিয়ে কোনো প্রপারলি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা উচিত। এটা প্রপারলি করা হয় না ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এবং এটা করলে আদৌ, যেমন ধরো আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে ডিপোর্টেশন কি সত্যি ক্রাইম রেট কি রিডিউস করে কি, এরকম কিন্তু কোনো নাই, নিয়ম নাই, আমরা কোনো রিসার্চ কিন্তু হয় নাই। তো এরকম প্রত্যেকটা জিনিস এটা করার জন্যে আজকে 5 বছর থেকে 2.5 বছর করলে কি এদেশে অ্যাসাইলাম সিকার আসার সংখ্যা কি কমে যাবে? না, সেটাই। ধন্যবাদ, আপনি চমৎকার করে বলেছেন যে অ্যাসাইলাম সিস্টেমের পরিবর্তনের কথা, প্লাস যে আনসেটেলমেন্ট, যেটা রেট্রোসিভ ইফেক্ট, যারা অলরেডি এসে গেছে তাদের ক্ষেত্রেও এটা ইফেক্টিভ করার জন্য কিন্তু আমাদের শাবানা মাহমুদ প্লাস গভর্নমেন্ট কিন্তু অ্যাডামেন্ট আছে, যদিও বা আমরা এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু যে রিস্ক অ্যাসেসমেন্ট এবং ইকোনমি অ্যাসেসমেন্ট দুইটা কিন্তু এটা করতে হয় যখন এই কনসালটেশন হয় তারপরে, এবং এটা কিন্তু পিছিয়ে গেল, সেপ্টেম্বরে চলে গেছে। আশা করি সেপ্টেম্বরে হবে। তবে আমরা রেট্রোসিভ ইফেক্টের ব্যাপারে সবসময় আমরা বলছি যে এটা সঠিক হবে না। যারা অলরেডি এসে গেছে তাদের কিন্তু একটা লেজিটিমেট এক্সপেকটেশন আছে যে না, আমি এই আইনে এসে যে 5 ইয়ার্স পরে যে আমি সেটেলমেন্ট পাবো, সেই লেজিটিমেট এক্সপেকটেশনের কারণের থেকে তা আমার মনে হয় যে তাদেরকে এটার ভিতরে ফেলা উচিত হবে না। তো যাই হোক, একই প্রশ্ন নিয়ে আমি চলে যাব আমাদের ব্যারিস্টার মুহিত খানের কাছে। আসসালামু আলাইকুম দর্শক, আবারও শুভেচ্ছা, স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। দর্শক, এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে, এবং এই অনুষ্ঠানে আমাদের কয়েকজন রিনাউন্ড ব্যারিস্টার সলিসিটর এখানে আসেন এবং ওরা হোস্টিং করেন এবং আপনাদের প্রশ্নগুলো নেন এবং উত্তর দিয়ে থাকেন। এবং এই অনুষ্ঠানটা আমরা 3 জনে সম্ভবত 14 নিয়ে আসছি, যদি ভুল না করি, মুহিত খান এবং আমি কিন্তু ব্যারিস্টার মুহিত খানের হাত ধরে এই অনুষ্ঠানে এসেছিলাম। এবং পরবর্তীতে আমাদের ভেরি রেসপেক্টেড এবং সিনিয়র ভাই ব্যারিস্টার আবরুজা তুহিন ভাই আমাদের সঙ্গে জয়েন করেছিলেন, এবং আমরা কিন্তু এই অনুষ্ঠানটা প্রায়ই এই ধরনের স্পেশাল অ্যাপ্রিসিয়েট করে থাকে। এবং ব্যারিস্টার মুহিত খান বলেছে যে আমরা মের ফার্স্ট উইকে যে স্যাটারডে থাকবে, এপ্রিলের যে ফার্স্ট উইকে যে স্যাটারডে থাকবে ফার্স্ট উইকের, সেটাতে উনি অ্যাঙ্করিং করবেন এবং আরেকটি স্পেশাল অ্যাপ্রিসিয়েট হবে ইমিগ্রেশন আইনের উপরে। তো এখন আমরা যে প্রশ্নে ছিলাম যে আনসেটেলমেন্টের 2টা কোশ্চেন আমি করেছিলাম, যে এটা 10 ইয়ার্সে বেস করা এবং 30 ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করা, এবং বেনিফিট মানে ইন্টিগ্রেশন হতে হবে, ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন করতে হবে এরকমের, তারপর গুড ক্যারেক্টার হবে। 4টা পয়েন্ট দিয়েছে যে এইগুলো যদি কেউ স্যাটিসফাই করতে পারে তাহলেই কিন্তু তারা সেটেলমেন্ট পাবে, এবং আর্লি এবং সেটেলমেন্ট এবং দেখা গেছে যে বেনিফিট নিলে সেটা কিন্তু সেটেলমেন্টের উপর ইম্প্যাক্ট করবে। তো এটা কিন্তু এখনও আইন হয়নি, বারবার আমরা বলি, অনেকে কনফিউজ হয়ে যায়। আপনাদের এখনও ভয় পাওয়ার কিছু না, এটা সেপ্টেম্বরে এসে এটার উপরে ফাইনাল ডিসিশনটা হবে, এবং রেট্রোসিভ ইফেক্ট হবে কিনা সেটাও তখনই ফাইনাল হবে। তো এই যে আইনটা চেঞ্জ হচ্ছে এটির উপরে কমেন্ট, এবং রেট্রোসিভ ইফেক্ট করা ঠিক হবে কিনা, হলে তার ইফেক্টটা কী হবে, সেটা আমি ব্যারিস্টার মুহিত খানের কাছে সংক্ষিপ্ত যাব। এরপরে আমরা আমাদের পার্সোনাল যে পারফরমেন্স আছে, আমরা কিছু যেহেতু ঈদের আমি যে আসছি ঈদের প্রোগ্রাম, আমরা কিছু গান কবিতা আপনাদের সঙ্গে নিয়ে আসবো। ধন্যবাদ। ভাই, আমি আপনার দ্বিতীয় প্রশ্ন উত্তর দিয়ে শুরু করছি। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট,
ইংল্যান্ড এটি হচ্ছে মানবতার ধ্বজাধারী একটি দেশ। এদেশে কখনোই এমন কোনো আইন তৈরি করা হবে না যেটা মানবতা বিরোধী। যদি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে কোনো আইন তৈরি করা হয়, অর্থাৎ পূর্ব থেকে বলবৎযোগ্য, এটি কিন্তু এই দেশের যে আইন ব্যবস্থা ভিত্তিমূল্যে লাথি মারা হবে। আমার মনে হয় না এই আইনটি এই দেশে তৈরি হবে যে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে কোনো আইন বলবৎ করার যদি প্রচেষ্টা করা হয়, তাহলে কিন্তু এটি আইন বিরোধী, এই দেশের স্বার্থ বিরোধী, এই দেশের আইনের স্বার্থ বিরোধী একটি কর্মকাণ্ড হবে। এটি একটি বিষয়। আর দ্বিতীয় যে মূল্যায়নটি আমাকে ভাই বলেছেন যে এই যে নতুন যে আইনটি আনার চেষ্টা করা হচ্ছে আনসার্টেনিটি সংক্রান্ত বিষয়, আমার মনে হয় ক্ষুদ্র বিবেচনায় এটি হচ্ছে ইমিগ্রেন্ট কমিউনিটিকে বলির পাঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং একটি সুপ্ত আগ্নেয়গিরির মুখে আগুন জ্বালিয়ে এটিকে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা জানি যে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন, এটি প্রকাশিত হয়নি বাট মেডিকেল বিভিন্ন সায়েন্সে আমরা দেখেছি এই দেশের যে এজিং পপুলেশন গ্রো করছে, এই দেশের জনসংখ্যা কিন্তু কমে যাচ্ছে মেইন স্ট্রিম থেকে, এবং ভবিষ্যতে এই দেশকে চালানোর জন্য এদেরকে জনসংখ্যা প্রয়োজন এবং এই প্রয়োজনীয়তা মেটানোর জন্য কিন্তু ইমিগ্রেন্ট কমিউনিটির প্রয়োজন এই দেশে। এবং প্যাসিভ ইনকাম বলে একটি বিষয় রয়েছে। যদি এই সেটেলমেন্টকে 5 বছর থেকে 10 বছর বাড়িয়ে দেওয়া হয়, 10 বছর থেকে 15-20 বছর করে ফেলা হয়, তাহলে এই ইমিগ্রেন্টকে প্রতি বছর কিন্তু এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আন্ডার দি কারেন্ট ইমিগ্রেশন রুলস, যদি এফএলএফপিতে কোনো অ্যাপ্লিকেন্ট যদি অ্যাপ্লিকেশন সাবমিট করে, তাকে ইন টোটাল অ্যাপ্লিকেশন ফি এবং এনএচএস ফি বাবদ 4000 পাউন্ড পে করতে হচ্ছে। যদি হাজব্যান্ড ওয়াইফ এবং 2 বাচ্চা থাকে 12000 পাউন্ড মতো হয়ে যাবে খালি অ্যাপ্লিকেশন ফি। তাহলে এই ফ্যামিলিকে যদি 5 বছর জায়গায় 10 বছর 20 বছর যদি থাকতে হয়, তাহলে কী পরিমাণ অর্থ সে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। এর পাশাপাশি তাকে ইনকামও করতে হচ্ছে। এই বিষয়গুলোকে কিন্তু ধামাচাপা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে না। আমি যেটা বলছিলাম যে সুপ্ত আগ্নেয়গিরির মুখে আগুন জ্বালিয়ে দেওয়া, এটি কিন্তু সেই সুপ্ত আগ্নেয়গিরি। সত্য প্রকাশ করা উচিত এবং ইমিগ্রেন্ট কমিউনিটি হচ্ছে এই দেশের প্রাণ। আমরা যেখানে যাই না কেন, আমার কয়েকদিন আগে আমার শাশুড়ি আম্মা ইন্তেকাল করেছেন, হসপিটালের প্রত্যেকটা ওয়ার্ডে যারা নার্স, যারা ডাক্তার, এরা সবাই ইমিগ্রেন্ট। রাস্তায় গেলে আমরা দেখি ভাইয়া যে ওই যে ট্রেন বাস ড্রাইভার সবাই ইমিগ্রেন্ট। তাহলে কেন এদেরকে বলির পাঠা হিসেবে ইউজ করা হচ্ছে? আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি, নাম্বার 1। আর দ্বিতীয় যে বিষয়টা বলে ভাই আনসেটেলমেন্ট, ভাই এটা সবসময় ছিল, কিন্তু এই পরিবর্তন ঢেউ আমরা দেখতে পেয়েছি 2012 থেকে শুরু হয়েছে। পরিবর্তিত হতে 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 ইনকামের যে বিভিন্ন থ্রেশহোল্ডগুলো এনে, আমি আমার মায়ের উইলের বিষয়গুলি ডিল করতে গিয়ে আমি দেখেছি যে কোনো এক সময় ভাইয়া 1983, 1984 ওই সময় অ্যাপ্লিকেশন ফর্মগুলো ছিল ফ্রি, কোনো অ্যাপ্লিকেশন ফি সাবমিট করতে হতো না ভাইয়া। সেই মানে মানবতার ধ্বজাধারী ইংল্যান্ড এই অবস্থা কেন হলো? আসলে মেইন জিনিস হচ্ছে আমাদের এমন দেশপ্রেমিক নেতৃত্ব দরকার যারা দেশকে ভালোবাসে। হিপোক্রেটদেরকে যদি আমরা দেশ পরিচালনার দায়িত্ব দিই, এভাবেই কিন্তু সত্যকে ধামাচাপা দিয়ে ইনকাম হবে, বাট যাদের কাছ থেকে ইনকাম করছি তাদেরকে আমরা মূল্যায়ন করছি না। এই ইমিগ্রেন্ট কমিউনিটিকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, তাদেরকে যথাযথ মর্যাদা দিতে হবে। আনসেটেলমেন্ট হোক আর যে কোনো নামেই এদেরকে ঘায়েল করার প্রচেষ্টা করা হোক না কেন, আমি সুতীব্র নিন্দা জ্ঞাপন করছি। ইমিগ্রেন্টের পক্ষ থেকে সরকারের কাছে আমি রিকোয়েস্ট করছি, এনটিভির পক্ষ থেকে, যে আমাদের এই ইমিগ্রেন্ট কমিউনিটিকে যথাযথ মর্যাদা দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, অবশ্যই ইলিগাল মাইগ্রেন্টকে দমন করতে হবে। এর অর্থ এই নয় যে যারা লিগাল রুট দিয়ে যারা ঢুকছে তাদেরকে আমরা বলির পাঠা হিসেবে ইউজ করবো। এবং আরেকটি বিষয় ভাই বলেছিলেন যে ওই অ্যাসালামের বিষয়টি, অ্যাসালাম ক্লেম কখনই এই দেশে বন্ধ হবে না, কারণ এই দেশটি হিউম্যান রাইটস একটি দেশ। যেমন বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান, ওনাকে যদি অ্যাসালাম না প্রদান করা হতো এদেশে, তাহলে কোনো লাইফ ছিল হুমকি সম্মুখীন। এবং এখন দেশে প্রাইম মিনিস্টার হয়ে যাওয়ার কারণে এই দেশ কিন্তু বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। সুতরাং অ্যাসালামের বিষয়গুলো থাকবে এই দেশে। এবং এর অর্থ এই নয় যে লিগ্যাল মাইগ্রেন্ট যারা, তাদেরকে দমন করার জন্য, তাদেরকে অবজ্ঞা করার জন্য, তাদেরকে খাটো করার জন্য, তাদের অবদানকে আমরা অবজ্ঞা করব। এই হচ্ছে আমার ছোট্ট। ধন্যবাদ ব্যারিস্টার মহিদ খান। এখানে আমি তার যে চমৎকার আর্টিকুলেটরতে যেটা বলেছে তার ভিতরে কয়েকটা জিনিস আমি পিক করি, দিয়ে আমরা পার্সোনাল পারফরমেন্সে চলে যাব। প্রথম হচ্ছে যে অ্যাসাইলামের ব্যাপারটা হচ্ছে যে এটা 1951 ইউএন কনভেনশনে বলা আছে যে 5টা গ্রাউন্ড থাকলে তারা অ্যাসাইলাম সিক করতে পারবে, এবং এটা কিন্তু ইউকে কিন্তু ওয়ান অফ দ্য সিগনেটরি। এবং যখন 1945-এর পরে এসে যখন এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসে যখন এটার উদ্যোগ নেওয়া হয়, তখন কিন্তু ইউকে ছিল ওয়ান অফ দ্য মানে হাইয়েস্ট ইনিশিয়েটর, এবং তারাই কিন্তু এটার উদ্যোগ নিয়েছিল যে এটা করা হবে, যদি 5টা গ্রাউন্ডে যদি কোনো ফেয়ার পারসিকিউশন থেকে থাকে তাহলে কিন্তু তারা অ্যাসাইলাম সিক করতে পারবে। এবং পরবর্তীতে কিন্তু এটা ইউরোপের ভিতর ছিল, এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে এটা সারা ওয়ার্ল্ডে চলে গেছে এই প্রোটোকলের মাধ্যমে 1967-এর পরে যে। তো সেখানে কিন্তু এই যে টেম্পোরারি করা কিংবা এটাকে ডিলে করা, এটা কিন্তু
কনফ্লিক্টিং হবে এবং এটা কিন্তু আইনি চ্যালেঞ্জ যাওয়ার সম্ভাবনা আছে, যেটা গুড ক্যারেক্টার ব্যাপার কিন্তু অলরেডি আইনি চ্যালেঞ্জে চলে গেছে, যেটা ব্যাপারেও সবাই বলছে যে এটা ঠিক না। তো এই যে রেট্রোসিভ ইফেক্ট আমার মনে হয় যে তারা যদি করে, জিজ্ঞেস করছি ভাই, একদিকে আমরা দেখলাম এই যদি মানে ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে যদি প্রবেশ করে থাকেও অতীতে আপনি ওকে সেটেলমেন্ট দিয়েছেন, ওদিকে আপনি ফার্দার রিফারেন্ট দিয়েছেন, যদিও তার ব্যাকগ্রাউন্ডে ইলিগাল এন্ট্রি ছিল, তাহলে যখন সে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করছেন, ওয়াই শুড স্টপ দ্যাট পারসন? তুমি তো অ্যাকসেপ্ট করে নিয়েছো। ওয়ান্স দ্য পারসন হ্যাজ গট অ্যাকসেপ্টেন্স, ওয়াই উড ইউ রিফিউজ দ্যাট অ্যাপ্লিকেশন? ওয়াই? সেটাই, কারণ ভাইয়ের মনে আছে যখন রিফিউজি স্ট্যাটাস পেত তাদের কিন্তু স্ট্রেট ওয়ে ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন কে দেওয়া হতো। 2005-এর আগে কিন্তু এটা ছিল, পরে যে যাই হোক 5 ইয়ার্স লিভ টু রিমেইন করছে, আবার এখন দেখা গেল যে মাইনাস করে 2.5 ইয়ার্স এবং রিভিউ করা হবে এবং পরবর্তীতে তাদেরকে অনেক সময় ধরে অপেক্ষা করা লাগবে। তবে এই যে রেট্রোসিভ ইফেক্ট কিংবা লম্বা সময় পরে যে আইলার পাওয়ার যে কনসিকুয়েন্স আমি রিপোর্টগুলো দেখেছি, সেখানে যে প্রবলেমগুলো হচ্ছে, যারা 16-17 হচ্ছে, এটির ভিতরে যারা পড়ে যাবে তারা দেখা যাচ্ছে যে স্টুডেন্ট ফিনান্স কিন্তু তারা পাবে না, কিন্তু তাদের পার্মানেন্ট রেসিডেন্ট নেই। তাহলে ওই ছেলেগুলো কি করবে? তারা তো আর হায়ার এডুকেশনে যেতে পারছে না। এটা একটা সিরিয়াস প্রবলেম। কেউ অসুস্থ হয়ে গেল কিংবা দেখা গেল যে তাদের এনাফ ইনকাম নাই, তখন তারা যদি এই লং টাইম ধরে যদি অপেক্ষা করতে হয়, সেগুলো তো তারা সিরিয়াসলি পভার্টির ভিতরে থাকবে। অবশ্যই এই যে এই জিনিসগুলো কিন্তু তারা চিন্তা। আরেকটা জিনিস আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে হসপিটালে যদি যাওয়া হয়, দেখা যাচ্ছে যে এই আমাদের মতো ইমিগ্রেন্ট ডাক্তারও দেখা যাচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ কিংবা পাকিস্তানি কিংবা ওই আফ্রিকার কান্ট্রি, নার্সও একই ব্যাপার। তো বেশিরভাগ ক্ষেত্রে এরকমের। তো এদের ছাড়া তো হসপিটাল তো বন্ধ হয়ে যাচ্ছে। আবার যে বাস ড্রাইভার বলছেন, ক্লিনার বলছেন, এগুলো তো কেয়ারার বলছেন, এগুলো তো এই একই ব্যাপার দাঁড়াচ্ছে যে এই মাইগ্রেন্টরা ছাড়া এগুলো তো আসলে চলবে না। তো ওই যে তারা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করছে না। আর বিশেষ করে একটা পার্টি আছে যেটা রিফর্ম ইউকে, তারা বলছে যে আইলার তারা অ্যাবলিশ করে দেবে বিভিন্ন রকম বলে। আমার মনে হয় এটা পলিটিক্যালি এটা তারা তাদের গদি টেকানোর জন্য, এবং আপনি যেটা বলছেন যে তাদের মানে বলির পাঠা করা হচ্ছে, ভিক্টিমাইজ করা হচ্ছে এবং প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করা। তো এটা আসলে আমার রিয়েলিস্টিক ভাবে মনে হয় যে এটা আসলে সঠিক না, এবং এটা আরো অ্যাসেসমেন্ট করা, রিস্ক অ্যাসেসমেন্ট, ইকোনমি অ্যাসেসমেন্ট করা উচিত এবং লং টাইম ধরে ট্রানজিশনাল পিরিয়ড দেওয়া উচিত। তারপরে এটার মানে ইমপ্লিকেশন করা হচ্ছে। যেটা আমার মনে হয় তড়িঘড়ি করে যেটা করা হচ্ছে, এটা আসলে দেশের জন্য ক্ষতি হবে এবং 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 সবার জন্য ক্ষতি হবে। একটু আমি অ্যাড করছি এখানে, আমার মনে হয় দেশের জন্য ক্ষতি হবে মাইগ্রেন্ট কমিউনিটির জন্য, দেশের জন্য। কারণ এটা যদি বন্ধ করে দেয়, পভার্টিতে যদি পড়ে যায় এবং তাদের লং টাইম যদি অপেক্ষা করতে হয়, তখন দেখা যাচ্ছে এটা একটা সিরিয়াস একটা মানে chaos সৃষ্টি হয়ে যেতে পারে। সে অর্থে আপনি কারেক্ট ভাই, বাট আমি বলছিলাম যে ইকোনমিক যে গ্রোথ, ইকোনমিতে অ্যাড হবে, যত বেশি থাকবে এই কমিউনিটি তত তো ওখানে ইনকাম আসবে ওখান থেকে। মানে রাষ্ট্র সেটা বঞ্চিত হবে, কারণ যদি মাইগ্রেন্ট না আসে। কারণ যেরকম স্টুডেন্ট আসলে তারা বিলিয়ন পাউন্ড কিন্তু টিউশন অবশ্যই তারা কন্ট্রিবিউশন করে 100% এবং তাদের কারণে কিন্তু এখানকার ইউনিভার্সিটিগুলো কিন্তু সার্ভাইভ করে। 100% ভাই এগ্রি ভাই। তো মাইগ্রেন্টরা কখনোই আমার মনে হয় না বার্ডেন, মাইগ্রেন্টরা কখনোই এদেশের কোনো ক্ষতি করে না, কখনোই তারা এদেশের কন্ট্রিবিউশন ছাড়া কোনো কিছু করে না। যেগুলো যারা করে তাদেরকে কিক আউট করতে পারে, অবৈধ যারা আছে তাদের কিক আউট করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা স্টে পারমিশন পেয়ে গেছে তাদের আননেসেসারি লংগার্ড করে দিয়ে ওই রিফর্ম ইউকের কে মতো করে ভোটের রাজনীতি করে এগুলো করা আমার মনে হয় যে সঠিক হবে না। ধন্যবাদ। আমাদের এই পর্ব শেষ হলো। জি ভাই একটু বলেন। যে এটাতে কোনো অ্যাসেসমেন্ট মানে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করেনি, এই সমস্ত প্রসিডিওরগুলো নিলে, এই সমস্ত পলিসিগুলো অ্যাডপ্ট করলে এদেশের নেট ইমিগ্রেশন কমবে কিনা, এর কিন্তু কোনো রকমের যেটাকে আমরা বলি যে সার্ভে বা রিসার্চ করে এরকম কোনো ডাটা কিন্তু নাই। আমি বলছিলাম যে ডিপোর্টেশন করলেই যে ক্রাইম কমে যায় তার যেমন প্রমাণ নাই, এটারও কিন্তু। আবার ওই যে অ্যাসাইলাম এর সিস্টেম চেঞ্জ করেও যে এই বোটে করে আসা বন্ধ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নাই। তো সেই দর্শক, আমরা এখন পার্সোনাল কিছু পারফরমেন্সে আমরা যদিও বা লয়ার, অনেক লয়ের শক্ত কথা বলে থাকি, কিন্তু আমাদেরও একটা মন আছে, আমাদেরও একটা
ভালোবাসা আছে, আমাদেরও কবিতা পড়তে ভালোবাসি, কবিতা লিখতে ভালোবাসি, আমরা গান গাইতে ভালোবাসি, গান শুনলে আমাদেরকে ভালো লাগে। তো এখন আমি বলেছি যে আমার দুই পাশে দুজন অনেক অনেক গুণের অধিকারী ওনারা। ওনাদের গুণ যদি আমি বলতে যাই শেষ হবে না, তবে গুণ আপনারা একটু দেখুন যে ওনাদের যে চমৎকার কণ্ঠ আছে, চমৎকার গানের গলা আছে এবং ওনারা গান গাইতে পারেন। এটা অনেকগুলো গুণের একটি। আর যদিও আমি একটা বেগুনের মতোই এই তাদের দুজনের মাঝখানে। তো আমি চলে যাচ্ছি আমাদের ভেরি রেসপেক্টেড এবং ভেরি ট্যালেন্টেড আমাদের বড় ভাই, যিনি আমাদের আমরা সবসময় ওনাকে বটগাছ বলে থাকি এবং বটগাছের ছায়ায় আমরা আছি। আপনি যাওয়ার একটি কথা বলছি ভাইয়া, ভুলে যাব, আপনি মোটে বেগুন নন, আপনি অনেক গুণে গুণান্বিত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এই জন্য তাকে আমরা বলি কিংবদন্তি। জি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। তো আবু রেজা তুহিন ভাই, আমি জানি যে আপনি ছোটবেলা থেকে গান গাইতেন, আপনি হারমোনিয়াম বাজাতে পারেন, হাম নাচ বলতে পারেন, আপনি নজরুল গীতি পারেন এবং নজরুল গীতি উপরে আপনি মনে হয় যে লেকচার যদি শুরু করেন কন্টিনিউয়াসলি আপনি চালিয়ে যেতে পারেন। আপনার নলেজ কিংবা আপনার গানের কলি আপনার মুখস্থ আছে আমি জানি। এসব গুপ্ত সিক্রেটগুলো কিন্তু আমি জানি, কারণ আমরা একই হোম টাউনের এবং আমাদের ডিপার্টমেন্টে বড় ভাই। মাশাআল্লাহ। এবং মহিত খানের অনেক সিক্রেট গুণের কথা আমি জানি। তো এখন সেই সিক্রেটের ভিতর থেকে একটু ঝলক আমরা দেখতে চাই। আমি চেষ্টা করব। আমি তো সাধারণত এই অনুষ্ঠানে আসলে টিভিতে আমার কিছু পুরনো দিনের কথা মনে করে পুরনো দিনের গান টান করতাম। তো আপনি কত ছোটবেলা থেকে গান শুরু করতেন? আমি খুব স্কুলে থাকতে, স্কুল কলেজের সময় তখন আমি মোটামুটি ভালো গাইয়েছিলাম। অনুপ্রেরণা কে ছিল আপনার? আমার মাই আমাকে সবসময়, যেমন আমার একটা অ্যারাবিকের আপনার আম্মা কি গান গাইতেন? না, না, কিন্তু আমার আম্মা গান পছন্দ করতেন সবকিছু। উনি আমার একটা গানের টিচার ছিল, আমার অ্যারাবিকের টিচার ছিল, সর্বভাবে ছিলাম। আমি স্কুলে মানে যশোরের জীবনে আমি প্রচুর গান টান করতাম, নিজে গান লিখতাম, শুরু দিতাম। তো পরবর্তীকালে ঢাকায় আসার পরে, ঢাকাতে তো বুঝলে আমরা যেন মফস্বলের ছেলে, ঢাকায় এসে সমস্ত বড় বড় মানে যাদের লোকদের সন্তানদের সাথে ইউনিভার্সিটিতে প্রতিদ্বন্দ্বিতায় এইগুলিতে তখন তো গানে তো ছেদ পড়ে যায়। তারপর তো এখানে আসতে হবে, তখন ভালো রেজাল্ট করা, বিদেশে আসতে হবে। তারপর তো আর এমন না যে বাপের টাকা দিয়ে আসবো, তো আমাকে তো পড়াশুনো করে স্কলারশিপ নিয়ে আসতে হবে দেশে। সেজন্যে তো এটাতে অনেক ছেদ পড়ে। কিন্তু মনের দিক দিয়ে সঙ্গীতের প্রতি আমার ভালোবাসা সবসময় ছিল। আইনজীবী না হলে হয়তো একটা সঙ্গীত ছোটোখাটো হতাম। তো একসময় আমার মনে আছে, অনেক কাছ থেকে দীর্ঘদিন আগে আমি গান টান লিখতাম, শুরু দিতাম এক সময়। এখন বিভিন্ন কারণে এটাতে ছেদ পড়ে গেছে। একটু বলে দিচ্ছি, আমার ভাবি কিন্তু ভাইকে প্রচন্ড ভালোবাসেন, সেই ভালোবাসা বুকে ধারণ করে ভাইয়া আজকে এসেছেন। কি পারফরমেন্স আজকে? আমি সাধারণত এই অনুষ্ঠানে আমরা মোটামুটি একটু সিরিয়াস ধরনের গান করি। আজকে একটা মজার গান করার চেষ্টা করব, যদি সম্ভব হয়, সবার উদ্দেশ্যে। আচ্ছা ঠিক আছে, মাইক ইয়োরস, স্টেজ ইয়োরস। আমি একটু বসে থেকে বলছি, কাইন্ডলি একটু ইকো সাউন্ড। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতেই ঢুকতে গিয়েই হোঁচট খেয়েই দেখি, বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে একই। সেই গলিতেই ঢুকতে গিয়েই হোঁচট খেয়েই দেখি, বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে একই। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এখন আমি ল্যাংচে মরি, ওরে বাবা ল্যাংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজেই নিজের দুকান মলি, করেছি কি ভুল নিজেই নিজের দুকান মলি, তোমায়
খুঁজে মরি মনের চোরা গলি, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় খুঁজে বেড়াই মনের চোরা গলি। ওয়াও excellent. মাথায় নাড়াচ্ছিলাম আমি। আমরা মনোমুগ্ধ হয়ে চমৎকার, হ্যাঁ। আপনার গান শুনলাম, চমৎকার গলা, চমৎকার সুর, এবং অ্যাজ অলওয়েজ জি হ্যাঁ, প্রত্যেক প্রোগ্রাম। তো এইবার আমি চলে যাব আমার অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই, তার ভিতরে শুধু ভালোবাসাই গদগদ করে, ভালোবাসার আবেগ সবসময় থাকে, এবং সে তার সঙ্গে আমার ডুয়েট গান আছে, ইউটিউবে আপনারা দেখতে পাবেন, আলালো দোলাল। এটা আমাদের আলালো দোলালের গান আছে, এবং আমরা দুজনে মন শুধু মন ছুঁয়েছে, আরও অনেক গানই আমরা একসঙ্গে করেছি। তবে তার গলাও কিন্তু আবরুজাত তুহিন ভাইয়ের মতোই খুবই পরিচ্ছন্ন এবং মেলোডি, এবং সবাইকে মাতিয়ে রাখতে পারে। তো এখন আমি আমাদের 6 মিনিট সময় আছে, তো এখন পার্সোনাল পারফরমেন্সে চলে যাচ্ছে। ভাইয়া আমি কিন্তু আপনার মতো এত গুণী ব্যক্তিত্ব নয়, আমার ভিতরে আবরুজাত তুহিন ভাইয়ের মতো এত মেধা আমার ভিতরে নেই, এই কারণে ধার করে আমাকে দেখতে হবে, দেখে দেখে আমাকে কবিতা আবৃত্তি করতে হবে। তো আমি চেষ্টা করব সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত একটি কবিতা, আমি কিরকম ভাবে বেঁচে আছি, অল্প কয়েকটি লাইন। প্লিজ, মাইক ইয়োর্স এন্ড স্টেজ ইয়োর্স। ধন্যবাদ ভাইয়া। আমি কিরকম ভাবে বেঁচে আছি, তুই এসে দেখে যা নিখিলেশ, এই কি মানুষ জন্ম, নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা। প্রতি সন্ধেবেলায় আমার বুকের মধ্যে হাওয়া গেড়ে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি ঝাড়পোকার পাশে ঝাড়পোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে। খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে। ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই, আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে, পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক। খামে ছিল না এমন গন্ধক, যাতে যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি। নিখিলেশ, তুই একে কি বলবি, আমি এরকম ভাবে বেঁচে আছি। ধন্যবাদ। মতিকে আমি চেষ্টা করছি আপনার গুণ থেকে ধার করে, ভাইয়ের গুণ থেকে ধার করে। ছোট ভাই তো একটু জ্বলে ওঠে। এখন কি আমাকে কিছু করতে হবে? এখন আমরা জানি অনেক গুণে গণিত আমাদের ভাই, একই অঙ্গে যার এত রূপ, যিনি একসাথে গান গাইতে পারেন, কবিতা আবৃত্তি করতে পারেন, উপস্থাপনা করতে পারেন, এবং তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন প্রাচ্যের যে অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই প্রাচ্যের অক্সফোর্ডে উনি সেক্রেটারি হয়েছেন, জেনারেল সেক্রেটারি। এখন তার কথা আমরা কি বলবো, তবে আমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে একটু বিশেষ অনুরোধ, আপনি যদি আপনার যে গুণের যে ছটা একটু যদি বই প্রকাশ করে দেখান আপনি কাইন্ডলি। থ্যাংক ইউ মোহিত খান, আর্টিকুলেট ওয়েতে আমার সম্পর্কে কিছু বলার জন্য ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষে চলে আসছে, এটার পরে আমরা মনে হয় সমবেত সঙ্গীত দেব, দিয়ে তারপরে আমরা বিদায় নেব। অতএব ঈদ মোবারক সবাইকে, এবং অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো 4 মিনিট আছে। তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রজনে তিলে তিলে তার ক্ষয়, জীবনের পরাজয়। তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রজনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ কভু? আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়।
তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি সে বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারো নয়, দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু? ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, এখানে কামরুল এখন না বলেই পারছে না, এটা তো এতটুকু একটা ছবির গান, আব্দুল জব্বারের গান, আলতাফের লিপে, কিন্তু তুমি তো পরাজিত নয়, জয়ীর মুখে, Thank you, বিজয়ীর মুখে thank কেন you. পরাজয়ের গান শুনবো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈদের আনন্দ দেওয়ার জন্য যারা পরাজিত তাদের দেশে Thank আমার you. মনে হয়। ভাই আপনার যে আমাদের কত সময় আছে ভাইয়া? আরেক মিনিট মতো? ওই অল্প, হ্যাঁ, কয় মিনিট? 1 মিনিট। তাহলে আমরা সব সানগ্লাস লেগে ফেলি। হ্যাঁ, আমরা ঈদের সঙ্গত নিয়ে আমরা রমজানের রোজা শেষ না করলে হবে না ভাইয়া, হ্যাঁ। সানগ্লাস লাগিয়ে ফেলি আমরা, সানগ্লাস লাগিয়ে ঈদের আমেজ দিয়ে আমরা শেষ ওকে, করি। ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা গাইবো রমজানের রোজা শেষ। নজরুলের প্রথম ইসলামী গান, কাজী নজরুল ইসলামের প্রথম ইসলামী গান, আব্বাস উদ্দিনের ইয়েতে লেখা। আমরা ওই গান গেতে গেতে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির দিন, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির দিন। তুই আপনাকে আজ মিলিয়ে দেশ আসমানি তাগিদ, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির দিন। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, তোর